চর্চার মধ্যে, সাহিত্য চর্চার মধ্যে, আমাদের সামাজিক চর্চার মধ্যে কোথাও এটার ছাপ পাই নাই। জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয়, যেভাবে উদযাপন করতে হয়, যেভাবে তুলে ধরতে হয়, আমি সেটার ছাপ কখনো দেখি না। অনেস্টলি বলছি আপনাকে, আমি আমার সারা জীবনে দেখেছি রবীন্দ্র চর্চা, যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে, গান হোক, নাচ হোক, আবৃত্তি হোক, রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক, বেতার, টিভি, সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি, সবচেয়ে বেশি দেখেছি, ওভারওয়েলমিংলি বেশি দেখেছি রবীন্দ্র চর্চা। আমি দোষ বন্ধ কিছু বলছি না, শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর, রাজনৈতিক জগতের, আরেকজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার, আরেকজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর। এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণমানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় না। এটা আমার জাস্ট অনেস্ট রিয়েলাইজেশন। তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে, আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে, এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি রেলিভেন্ট। কারণ উনি বিদ্রোহের কবি। আমরা বারবার বিদ্রোহ করি। আমরা যখন সব মানে কি বলবো আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ, এবং আমরা যখন নিয়তির মতোই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে 2042 নাকি 82 আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয়, গুনতাম আর কতদিন। এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিভ করবে। আউটলিভ করা তো বুঝছেন আর কি, আমাদের আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবে। এবং ধীরে ধীরে কিন্তু বয়স কম ছিল ওনার। তো এইরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো, যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো, জীবনের মায়া ত্যাগ করে। আমি তো ওদের সাথে অনেক কথা হয়, জাস্ট মনে হয়েছে আমাকে মাঝে মাঝে বলে নাহিদ আসিফরা বলতো আর কি, যে 18তে যারা আন্দোলন করেছিল তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে। 18তে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই, এবং ওরা ডিটারমাইন্ড ছিল মরে গেলে মরে যাব, রাজপথ ছাড়বো না। এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল। এরকম একটা মানে বিদ্রোহী জাতি, এরকম একটা অপরাজেয় জাতি, তার জন্য তো সবচেয়ে বেশি রেলিভেন্ট নজরুলের হওয়ার কথা, সকল চর্চার মধ্যে ওনার উপস্থিত থাকার কথা। আমি তো কবিতা পড়তে পারি না, বাট যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। এর চেয়ে মহান কথা কি থাকতে পারে? মানে এর চেয়ে আমাদের যেই শোষণ শুধু বাংলাদেশে না, পৃথিবীতে নানান দেশে নানান যুগে এবং এখনো হয়, এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ, এর চেয়ে সঠিক উচ্চারণ কি হতে পারে? তারপরে যখন আমি এইসব জিনিস পড়ছিলাম, হঠাৎ করে মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস করবো যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। মাহমুদ ভাই একটু জিজ্ঞেস করবো, মাহমুদ ভাই এখন কি একটু শান্ত হয়েছেন, একটু শান্তি লাগছে? একটু বোধহয় লাগছে। আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো। আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল। আমি আপনাদের অনেস্টলি বলি, আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে। কিন্তু আমি যখন মাহমুদ ভাই দিকে তাকাই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাই কি আমার চেয়ে সাহসী, আমি বলবো অবশ্যই সাহসী। মাহমুদ ভাই কি আমার চেয়ে বেশি দেশপ্রেমী? অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম, কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করবো না। এবং আমরা সেই শাহবাগের দুঃসহ দিনগুলোতে আপনাদের মনে করিয়ে দিই, আমার রুমে আগুন দেওয়া হয়েছিল, 16 থেকে 20টা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। প্রচন্ড মানে অদ্ভুতই লাগতো যে এইরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য রুমের মধ্যে আগুন দিয়ে দিল। তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম, ভাবতাম যে আর কত রিস্ক দেবো, একটু বুঝে চলা শুরু করেছিলাম। সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশের 8 কলাম হেডিং ছিল, একটা 8 কলাম বড় বড় আপনার অক্ষরে, শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি। মানে আমি বিশ্বাস করতে পারি না সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা। আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে, প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এবং এরপর আমার একটু মনে আছে